প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। করোনার এই ক্রান্তিকালে তোমরা সকলে ভালো আছো। ঘরে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের ঘরে বসে পাঠদানের ব্যবস্থা করে দিয়েছে। আজকে আমি তোমাদের পাঠদানের সাথে আমি আছি। আমি মোহাম্মদ ফজলুল বাড়ি, প্রভাষক পদার্থবিজ্ঞান, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমি তোমাদের পাঠদান করাবো পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়। অধ্যায়ের নাম মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমরা ইংরেজ বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে স্যার আইজাক নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে দুটো সূত্র নিয়ে আলোচনা করতে হবে। একটি সূত্র হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র। দ্বিতীয়টি হচ্ছে বিজ্ঞানী কেপলারের গ্রহের গতি সংক্রান্ত সূত্র। আমরা এখন বিজ্ঞানী গ্যালিলিওর পরন্ত বস্তু সূত্র নিয়ে আলোচনা করব। ইটালিয়ান বিজ্ঞানী গ্যালিলিও 1569 সালে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে তিনটি সূত্র আবিষ্কার করেন। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে তিনটি সূত্র আবিষ্কার করেন। প্রথম সূত্রটি হচ্ছে স্থির অবস্থান ও নির্দিষ্ট উচ্চতা থেকে সকল পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয় সেই বেগ ওই সময়ের সমানুপাতিক। আমরা এরকম পাবো, এই সূত্রকে বিশ্লেষণ করলে আমরা এরকম পাবো। তৃতীয় সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু কোন নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। এই সূত্রকে বিশ্লেষণ করলে আমরা এরকম লিখতে পারবো। এবারে আমরা আলোচনা করব বিজ্ঞানী কেপলারের গ্রহ বিষয়ক সূত্র নিয়ে। বিজ্ঞানী কেপলারের গ্রহ বিষয়ক গতি সংক্রান্ত সূত্র নিয়ে আলোচনা করার পূর্বে আমরা একটু ইতিহাস জেনে নিতে চাচ্ছি। প্রাচীন কাল থেকে বিজ্ঞানীদের মহাকাশ নিয়ে অনেক বেশি কৌতূহল ছিল। সেই কৌতূহলের ধারাবাহিকতাগুলো আমরা একটু দেখে নিতে চাচ্ছি। গ্রিক দার্শনিক এরিস্টটল বলেন পৃথিবী গোল।
ক্লডিয়াস টলমি বলেন পৃথিবীকে কেন্দ্র করে সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ বিভিন্ন জটিল কক্ষপথে আবর্তন করছে। জ্যোতির্বিদ নিকোলাস কোপার্নিকাস 16শ শতাব্দীতে বলেন পৃথিবীকে নয়, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ও বিভিন্ন গ্রহ বিভিন্ন কক্ষপথে আবর্তন করছে। তার এই মতবাদকে হিলোসেন্ট্রিক মতবাদ বলে আখ্যা দেওয়া হয়। জ্যোতির্বিদ টাইকো ব্রে ওই 1600 খ্রিস্টাব্দে মঙ্গল গ্রহের গতিবিধি পর্যালোচনা করেন এবং বিভিন্ন উপাত্ত সংগ্রহ করেন। বিজ্ঞানী টাইকো ব্রের ছাত্র জোহান কেপলার উনি ছিলেন ডেনমার্কের বিজ্ঞানী, ডেনমার্কের জ্যোতির্বিদ। জোহান কেপলার উনিও ডেনমার্কের। জ্যোতির্বিদ জোহান কেপলার 1618 খ্রিস্টাব্দে। বিজ্ঞানী টাইকো ব্রের 20 বছরের পরীক্ষালব্ধ উপাত্ত এবং বিভিন্ন আরো বেশি পর্যালোচনা করে তিনি তিনটি সূত্র আবিষ্কার করেন। এই সূত্রগুলোকে কেপলারের গ্রহ সংক্রান্ত গতিসূত্র বলা হয়। এবারে আমরা বিজ্ঞানী কেপলারের এই সূত্র তিনটি নিয়ে আলোচনা করব। প্রথম সূত্রের নাম হচ্ছে কক্ষপথের সূত্র। সূত্রটা এরকম: সূর্যকে একটি ফোকাসে রেখে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। সূর্যকে একটি ফোকাসে রেখে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। দ্বিতীয় সূত্রকে ক্ষেত্রফলের সূত্র বলে। সূত্রটা এরকম বলা হচ্ছে, সূর্য এবং গ্রহের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। আমরা যদি একটু ব্যাখ্যা করে দেখাই, মনে করি একটি গ্রহ টি সময়ে পি অবস্থান থেকে কি অবস্থানে গেল,
তখন গ্রহটি কতটা ক্ষেত্র অতিক্রম করছে? ক্ষেত্র PSQ। যদি একই সময়ে ওই গ্রহটি M অবস্থান থেকে N অবস্থানে আসে, তখন গ্রহটি কত ক্ষেত্র অতিক্রম করলো? তাহলে কেপলারের দ্বিতীয় সূত্র অনুসারে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান হবে। তৃতীয় সূত্রকে বলা হচ্ছে আবর্তন কালের সূত্র। তৃতীয় সূত্রে বলা হচ্ছে যে কোনো একটা গ্রহের আবর্তন কাল বা পর্যায়কালের বর্গ, গ্রহের যে কোনো একটি গ্রহের পর্যায়কালের বর্গ গ্রহ থেকে সূর্যের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এই সূত্রকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এরকম পাব। এই হচ্ছে কেপলারের তিনটি সূত্র। বিজ্ঞানী কেপলারের গ্রহের গতি যে সূত্রগুলো আছে সেখানে বলের কোনো ধারণা নেই। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন 1666 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই বলের ধারণা দেন। তিনি বলেন এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে একটি বল দ্বারা আকর্ষণ করছে। এই আকর্ষণ বলকে নাম দেন মহাকর্ষ। তাহলে আমরা বলতে পারি এই মহাকর্ষ বলের কারণে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তন করছে। আমরা এখন একটু মহাকর্ষ বল সম্পর্কে শিখতে যাচ্ছি। এই যদি আমরা মহাকর্ষ কথাটাকে একটু বিশ্লেষণ করি তাহলে মহা কথাটা আমরা ব্যাপক অর্থ বোঝাতে আমরা মহা কথাটা ব্যবহার করি। আমরা বর্তমান সময়ে বলতেছি করোনার যে ব্যাপক মহামারী, এই ব্যাপক অর্থ বোঝাতে মহা কথাটা ব্যবহার করা হয়। আর কর্ষ মানে হচ্ছে আকর্ষণ। তাহলে কি দাঁড়ালো? এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু বা বস্তুকণার মধ্যকার আকর্ষণকে বলা হচ্ছে মহাকর্ষ। এখানে একটু আমরা অভিকর্ষ বল নিয়ে আলোচনা করব। অভিকর্ষ, তাহলে আমরা জানি অভি মানে পৃথিবী, আর কর্ষ মানে তো আমরা আগে জেনে ফেলেছি আকর্ষণ। তাহলে অভিকর্ষ অর্থ হচ্ছে পৃথিবীর সাথে অন্য যে কোনো একটা বস্তুর আকর্ষণ। এই অভিকর্ষকে মাধ্যাকর্ষণ বলা হয়। তো এখানে আমরা জানতে পারলাম, শিখলাম অভিকর্ষকে মহাকর্ষ বলা হয়। এখানে একটি জিনিস ভালো করে সবসময় মনে রাখতে হবে, এই মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণধর্মী। এর কোনো বিকর্ষণ ক্রিয়া নেই। পক্ষান্তরে আমরা তড়িৎ বল সম্পর্কে আমাদের ধারণা আছে, আমাদের চৌম্বক বল সম্পর্কে ধারণা আছে। এই তড়িৎ এবং চৌম্বক বলে আকর্ষণ ও বিকর্ষণ উভয় ক্রিয়া আছে। এখন আমরা আলোচনা করব আমাদের আজকের লেকচারের মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে ইংরেজ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্র। আমরা জানি বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন 1687 খ্রিস্টাব্দে এই সূত্রটি দেন। এই বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্রকে মৌলিক সূত্র বলা হয়। মৌলিক সূত্র, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ
বিষয় যে মৌলিক সূত্র। তাহলে আমরা কি বললাম, নিউটনের মহাকর্ষ সূত্রকে মৌলিক সূত্র বলা হয়। সূত্রটা এরকম, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু বা বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটোর ভরের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই আকর্ষণ বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমরা একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি। আমরা দুইটা বস্তু নিলাম। প্রথম বস্তুর ভর ধরা হলো m1, দ্বিতীয় বস্তুর ভর ধরা হলো m2। এই বস্তু দুটার মধ্যকার আকর্ষণকে ধরা হলো f, তাদের মধ্যে দূরত্ব ধরলাম d। এখানে আমরা অনেক সময় আমরা এইভাবে দেখাই, এইভাবে দেখানো ঠিক না, এটা ভুল। কেন ভুল বলা হচ্ছে? তাহলে আমাদের তো ভর কেন্দ্র সম্পর্কে ধারণা আছে, আমরা তো এরকম জানি যে দূরত্ব নিতে হয় ভর কেন্দ্র থেকে। এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে, দূরত্ব নিতে হয় ভর কেন্দ্র থেকে। আর ভর কেন্দ্র বলতে আমরা এরকম বুঝি যে প্রত্যেকটা বস্তু অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। ওই কণাগুলো ওই বস্তুর কোনো একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে মনে করা হয়, ওই বিন্দুটাকে ওই বস্তুটার ভর কেন্দ্র বলে। এটা মনে থাকবে, আমরা দূরত্ব নিব ভর কেন্দ্র থেকে। আমরা সূত্রে চলে আসলাম। তাহলে আমরা এরকম লিখলাম m1 m2 যখন এই দূরত্ব স্থির। আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার আমরা এরকম লিখলাম যখন ভর স্থির। 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারবো এখানে সমানুপাতিক চিহ্ন আমরা উঠাই দিব। সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে কি লাগবে? এটা ধ্রুবক ব্যবহার করা হয়। আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক। আমরা শিখলাম জি একটি সমানুপাতিক ধ্রুবক, জি একটি সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবককে সর্বজনীন বা বিশ্বজনীন বা নিউটনিয়ান বা মহাকর্ষীয় ধ্রুবক বলে। এই ধ্রুবকের মান বস্তুর প্রকৃতি ও বস্তুর মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। বস্তুর প্রকৃতি আর বস্তুর মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, এখানে বস্তুর প্রকৃতি বলতে আমরা বুঝি বস্তুর ভর, তার ঘনত্ব, তার আয়তন, তার উপাদান প্রভৃতি। আর মাধ্যমের ঘনত্ব বলতে বুঝি আমরা মাধ্যমের প্রকৃতি বলতে বুঝি যে প্রবেশতা, প্রবণতা, দিকদর্শিতা প্রভৃতিকে। এখানে একটি বিষয় বলে রাখা দরকার, আমরা তো শিখলাম মহাকর্ষীয় ধ্রুবকের মান বস্তুর প্রকৃতি এবং বস্তুর মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। তো এখানে তাপমাত্রার উপর কিছুটা নির্ভরশীল, যেটা তোমরা বড় ক্লাসে গিয়ে শিখতে পারবে। আমরা এখন নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ নিয়ে আলোচনা করব। মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপটি অনেক বেশি দরকারি, দেখো আমরা ভালো বুঝি কি না। তাহলে আমরা সূত্রটা লিখলাম। এখানে একটি খেয়াল করে দেখো তো, একটা সমীকরণ বা সূত্রের ভেক্টর বলতে বোঝানো হয় ওই সমীকরণের সূত্রের বাম দিকে ভেক্টর থাকতে হবে, ডান দিকে ভেক্টর থাকতে হবে। এখানে আমরা জানি বল দিকরাশি, আমরা ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। আর এখানে দেখো তো জি আমরা জানি স্কেলার, তারপর ভর তো স্কেলার আমরা জানি।
তাহলে এই তিনটা রাশি স্কেলার। তাহলে ডান ডান দিকটা ডানের দিক নির্ভর করছে দূরত্বকে। এই দূরত্বকে আমরা কি নিব, দিকে নিতে হবে। দেখো দূরত্বকে আমরা কিভাবে দিকে নেই। এখানে আমরা 1 গুণন করলাম, এখানে মানে কোনো পরিবর্তন আসছে? আসেনি। আমাদের একক ভেক্টর মনে আছে না, ইটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে 1 এর পরিবর্তে ইটা লিখতে পারবো না, লিখলাম। আবার কিভাবে একক ভেক্টর পাওয়া যায় মনে আছে? আমরা এরকম লিখলাম। তাহলে কি দাঁড়ালো? আমরা এরকম পেলাম। এটা হচ্ছে মহাকর্ষীয় সূত্রের ভেক্টর রূপ। এই ভেক্টর রূপটাকে আমরা আরেকভাবে দেখাবো। আমরা দেখো আরেকভাবে দেখাচ্ছি। আমরা ভিন্ন ভরে দুইটা বস্তু নিলাম। একজনের ভর হচ্ছে m1, আরেকজনের ভর হচ্ছে m2। এখানে m1 গ্রেটার m2। তাহলে কি হলো? m1 হচ্ছে 1 নম্বর বস্তু, m2 হচ্ছে 2 নম্বর বস্তু। তাহলে দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তু দ্বারা আকর্ষিত হয়, আর প্রথম বস্তুরা দ্বিতীয় বস্তুকে আকর্ষণ করে। এই হচ্ছে বলের দিক, আর এই যে হচ্ছে দূরত্বের দিক। তাহলে আমরা এই সমীকরণটাকে এইভাবে দেখাবো। এখানে বল 2 হচ্ছে দ্বিতীয় বস্তুর উপর প্রথম বস্তুর সদিক বল, আর D12 হচ্ছে প্রথম বস্তু হতে দ্বিতীয় বস্তুর সদিক দূরত্ব। এখানে একটি জিনিস খুব ভালো করে খেয়াল করো। এখানে আমরা দেখো মাইনাস চিহ্ন, বলের দিক আর দূরত্বের দিক কেমন বিপরীত, সেজন্য কি আসছে? মাইনাস আসছে। আর কোন সমীকরণে যদি আমরা একটা মাইনাস পাই, তাহলে আমরা সেখানে বলবো যে এই সমীকরণটা কি শুধুমাত্র আকর্ষণ ধর্মী। কি বলা হচ্ছে? আকর্ষণ ধর্মী। এই মাইনাস চিহ্নটা কি নির্দেশ করে? আকর্ষণ ধর্মী নির্দেশ করে। আমরা যে প্রথম আলোচনা করেছিলাম যে নিউটনের মহাকর্ষ সূত্রটা আর শুধুমাত্র আকর্ষণ ধর্মী, আমরা কিন্তু এই সমীকরণ সূত্র থেকেও তার প্রমাণ পাই। এবারে আমরা আলোচনা করব মহাকর্ষীয় ধ্রুবক নিয়ে। তা দেখো আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে আমরা জানতে পারলাম g মানে f গুণন d স্কয়ার, নিচে হচ্ছে m1 গুণন m2। যদি আমাদের এতটুকু জানা থাকে তাহলে কিন্তু আমরা মুখস্থ দিকে যাব না। দেখো যে উপরে কি আছে? বল আছে, দূরত্ব আছে, নিচে আছে কি? বস্তুর ভর আছে। তাহলে যদি আমরা বলি যে g কি, তাহলে কি আসবে? বলা হবে একক ভরের, নিচে যেহেতু ভর আছে, একক ভরের দুটো বস্তু একক দূরত্বে অবস্থান করে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। এরপর আমরা চলে যাচ্ছি এককে। তো এককের আমরা যে পদ্ধতিগুলো সেটা লিখে নিলাম, mks বা SI বলতেছি আমরা। তো দেখো এককগুলো এখানকার যে রাশিগুলো আছে, এই বল, দূরত্ব, তাহলে আমরা একক কিন্তু মুখস্থ দিকে যাব না, কারণ এখানকার যে রাশিগুলো দিয়ে মহাকর্ষীয় ধ্রুবকটা তৈরি হয়েছে তার এককগুলো বসালেই এককটা পাওয়া যাবে। এখানে দেখো এমকেস পদ্ধতিতে বলের একক কি? বলের একক আমরা জানি নিউটন, আর দূরত্বের একক মিটার স্কয়ার। এখানে আসলে কি? কেজি গুণন কেজি। তাহলে আমি কি লিখবো? নিউটন মিটার স্কয়ার পার কি? কেজি স্কয়ার। এখানে একটু ভালো করে খেয়াল করো, যদি আমরা এই এককটাকে যদি আরেকভাবে ভাঙে বা বিশ্লেষণ করি, তাহলে নিউটনকে আমরা কিভাবে লিখবো? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে মিটার স্কয়ার এরকম লিখবো। তো এটাকে ভাঙলে কি পাওয়া যাচ্ছে? দেখো যে কেজি ইনভার্স মিটার কিউব পার সেকেন্ড স্কয়ার। তো দেখা যাচ্ছে যদি কোনো সময় এই এককটা দেওয়া হয়নি পরীক্ষাতে, এরকম কোনো একক দিয়েছে, তাহলে কি করবা? তাহলে অবশ্যই কি একটা লিখবা। তাহলে এটা খেয়াল করতে হবে যে আমরা একটা একককে কতভাবে বিশ্লেষণ করতে পারি। আমরা এরপর চলে যাচ্ছে সিজিএস এ। তো সিজিএস এ মনে আছে বলের একক কি? বলের একক হচ্ছে ডাইন, ডাইন লিখলাম। দূরত্বের একক কি? সেন্টিমিটার লিখলাম। আর ভরের একক কি? গ্রাম লিখলাম।
আমরা এফপিএস এ চলে গেলাম। তো এফপিএস এ মনে আছে বল একক কি? পাউন্ডাল। পাউন্ডাল। আচ্ছা, তারপর মনে আছে দ্রুতের একক কি? তাহলে ফুট। আর বল ভরের একক কি? পাউন্ড। তাহলে আমরা আমরা মহাকর্ষীয় ধ্রুবকের এককগুলো জানতে পারলাম। এখন আমরা জি এর মাত্রা নিয়ে আলোচনা করব। মাত্রার ক্ষেত্রে দেখো যে আমরা এখানে মুখস্থ দিকে যাবই না, তাহলে আমরা দেখব জি মানে কোন কোন রাশিতে তৈরি। যেমন বলের মাত্রা তো আমাদের জানা আছে, লিখলাম। দূরত্বের মাত্রা লিখলাম, ভরের মাত্রা লিখলাম। তাহলে কি আসলো? এরকম পাওয়া গেল না? আমরা একটু মুখস্থ করলাম, মুখস্থ করবো না। তাহলে মাত্রা শিখলাম। আমরা এখন জি এর মান জি এর মান নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলোর মধ্যে ক্যাভেন্ডিসের পদ্ধতিটি অধিক গ্রহণযোগ্য। জি এর মানগুলো আমরা তিনটা পদ্ধতি, এমকেএস বা এসআই পদ্ধতিতে 6.673 এটা তো আমরা জানি, লিখলাম। সিজিএস এ 6.673 মাইনাস 8, তাহলে আমাদের মনে আছে একটা ডাইন সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, লিখলাম। তারপর আসে এফপিএস পদ্ধতিতে 1.07 × 10⁹ এখানে কি আছে মনে আছে? পাউন্ডাল ফুট। তাহলে আমরা জি এর মানগুলো আমরা জানতে পারলাম। এবার আমরা আলোচনা করব অভিকর্ষ ত্বরণ নিয়ে। অভিকর্ষ ত্বরণ আমরা জানি অভিকর্ষ বলের কারণে মুক্ত হয়ে পরিণত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে আমরা জি দ্বারা প্রকাশ করি। এখন আমরা জি এর রাশিমালা বের করব। অভিকর্ষ ত্বরণের আমরা রাশিমালা বের করব। খেয়াল করো, এই পৃথিবী পৃষ্ঠ, পৃথিবীর ভর জানা আছে না? ধরলাম বড় হাতের এম। পৃথিবীর ব্যাসার্ধ ধরলাম বড় হাতের আর। আমরা মনে করলাম যে পৃথিবী থেকে ডি দূরত্বে আমরা একটা বস্তু নিলাম, এম ভর একটা বস্তু নিলাম। তাহলে দেখো তো নিউটন মহাকর্ষীয় সূত্র অনুসারে আমি লিখতে পারবো। খেয়াল করো, জি এম এম ডি স্কয়ার লিখলাম। আবার দেখো আমরা তো এরকম জানি, নিউটন দ্বিতীয় সূত্র থেকে আমরা এরকম জানি। তাহলে 1 ও 2 থেকে আমরা এরকম লিখতে পারবো জি এম এম ডি স্কয়ার এম জি। এখানে লেখা যাবে জি মানে জি এম বাই ডি স্কয়ার। এখন যদি আমরা বলি বস্তুটা পৃথিবী পৃষ্ঠে আছে, বস্তু পৃথিবী পৃষ্ঠে আছে, সেক্ষেত্রে দূরত্ব কত হবে? জি মানে জি এম বাই আর স্কয়ার। তো দেখো এই সমীকরণটা একটা গুরুত্বপূর্ণ সমীকরণ। আমরা জি এর যে সমীকরণে শিখলাম জি এম বাই আর স্কয়ার, এই সমীকরণটা একটা দরকারি গুরুত্বপূর্ণ সমীকরণ। দেখো এই সমীকরণ অনুসারে আমরা যে কোনো গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান বের করতে পারি। তাহলে কি লাগবে আমাদের? ওই গ্রহের ভর লাগবে আর ওই গ্রহের ব্যাসার্ধ লাগবে। যদি আমরা পৃথিবীর ক্ষেত্রে চিন্তা করি, দেখো পৃথিবীর আমরা ভর জানা আছে আর আমরা জি এর মান জানি, আমরা এমকেএস পদ্ধতিতে নিলাম। আর পৃথিবীর ভর তো আমরা জানি, আর পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি। যদি এই মানগুলো বসাই তাহলে আমরা কত পাই? এই 9.8 যে বলি আমরা এইভাবে মানটা পাই, জি এর মান। তাহলে এরকম করে অন্য গ্রহে আমরা কি করতে পারবো? বের করতে পারবো। এটা গেল জি এর মান। এই মানগুলো আমরা শিখলাম এমকেএস এ কত পাওয়া গেছে? জি এর মান পাওয়া গেল 9.8। আবার যদি সিজিএস এ যাই সেখানে আমরা 980 বা 981 এরকম পাই। আর যদি এফপিএস এ যাই তাহলে জি এর মান পাবো আমরা 32 ফুট পার সেকেন্ড স্কয়ার। আমরা পৃথিবীকে যদি গোলাকার না ধরে আমরা কমলা লেবুর মতো চিন্তা করি, তাহলে আমরা এই দুই দিকটা চাপা, এই চাপা অংশের নাম কি মনে আছে? এগুলো মেরু আর বিষুব মনে আছে? এটা দেখো মনে রাখার সহজ টেকনিক আছে, ঠিক আছে? চাপা অংশ মানে সেখানে দূরত্ব কম। আবার মেরু দেখো দুটা মাত্র শব্দ দিয়ে। আবার দেখো বিষুব, তাহলে দেখো জায়গাটা বড় মানে শব্দটা বেশি।
ঠিক আছে, আমরা এভাবে মনে রাখতে পারি। তাহলে আমরা এই সমীকরণ থেকে বলতে পারি না, দেখো তো মেরুতে তাহলে আরটা কি কম, তাহলে জি কি হবে, জি বেশি। তাহলে যদি বলি বিষুবে কি হবে, বিষুবে আর বেশি, তাই না, তাহলে জি কি হবে, কম হবে। জি এর সমীকরণ থেকে দেখো আমরা পৃথিবীর ভর নির্ণয় করতে পারি। কি নির্ণয় করতে পারি, পৃথিবীর ভর নির্ণয়। তাহলে দেখো আমরা এখন লিখতে পারবো না, জি মানে কত, জি আর স্কয়ার, নিচে হচ্ছে বড়তে জি। এই ক্যালকুলেশন থেকে কিন্তু আমরা এরকম পাই 6 গুণন 10 এর পাওয়ার 24, আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পাই। আবার দেখো এই জি এর সমীকরণ থেকে আমরা পৃথিবীর ঘনত্ব পাই, পৃথিবীর ঘনত্ব। তাহলে দেখো আমাদের মনে আছে না, ঘনত্ব মানে কি, এম বাই ভি। তাহলে এম এর সমীকরণ আমরা বের করলাম, কত বের করলাম, জি আর স্কয়ার, নিচে জি, আর পৃথিবীর গোলাকার মনে করতেছি, তাহলে 4/3। একটা গোলাকার বস্তুর আয়তনের সূত্র কি মনে আছে, ক্যালকুলেশন করে 3 4 পাই কত আর জি। এখান থেকে আমরা একদম পাই যে 5.5 লিখি না, আমরা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাই। তাহলে আমরা শিখলাম এই জি এর মান নির্দিষ্ট না, জি এর মান নির্দিষ্ট নয়, জি এর মান তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এক হলো উচ্চতার ক্রিয়া, দুই নম্বর হচ্ছে পৃথিবীর আকার বা অক্ষাংশ ক্রিয়া, তিন নম্বর হচ্ছে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বা আহ্নিক গতিক্রিয়া। এখানে দেখো যে উচ্চতার ক্রিয়াটা আবার তিন ধরনের। এক হচ্ছে পৃথিবী পৃষ্ঠে আমরা মান পাবো, দেখো এরকম মান আমাদের শিখলাম। তারপর দেখো যে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা এইচ উপরে যাই, তখন আমরা এরকম দুইটা সমীকরণ পাই। এক হচ্ছে জি ড্যাশ জি 1 2 h বাই r। এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে এরকম। আবার এইটা হলো সাধারণ সমীকরণ, এই সমীকরণটাই সবসময়ের জন্য ব্যবহার করবে। আবার দেখো আমরা পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া, এখানে একটা সমীকরণ পাবো, জি ড্যাশ সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই প্রথম থেকে যতটুকু আলোচনা করলাম এটা ভালো করে বোঝার চেষ্টা করবে, বাসায় পড়ার চেষ্টা করবে। আজকের আমাদের প্রথম লেকচারের আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ